আমন্ত্রণ রাতের বাংলাদেশে। আর শুরুতেই জানাবো শিরোনাম। চট্টগ্রাম সিটি কলেজে কয়েক ঘন্টা ধরে ছাত্রদল শিবির, ধাওয়া পাল্টা ধাওয়া। দেয়াল লিখনে গুপ্ত শব্দ নিয়ে বিরোধ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন। গুপ্ত যারা ছিল ছাত্রলীগের মধ্যে, ছাত্র দলের এই গুপ্ত বাহিনী এখন ছাত্র দলের নাম ভাঙিয়ে নানাভাবে অপকর্মে লিপ্ত হয়ে আছে। বাতিল হবে না যুক্তরাষ্ট্রের সাথে আলোচিত বাণিজ্য চুক্তি, জানালেন উপদেষ্টা। যৌক্তিক হারে বাড়াতে হবে বাস ভাড়া, দরিদ্রদের উপর তেলের দামের প্রভাব পড়বে না, দাবি মন্ত্রীর। জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত যে ইম্প্যাক্ট সেটা এত ন্যূনতম, যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না। যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার চাইতে কিছুটা কম করা, তাতে তারাও কিছুটা ছাড় দিলেন, আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চান না ট্রাম্প, ইরানের সাথে আবারও লড়াইয়ের জন্য প্রস্তুত মার্কিন বাহিনী, জব্দ করা জাহাজ ফেরত না দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তেহরানের। প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র মালিকদের বৈঠক, উদার গণতন্ত্রের পথে হাঁটছে সরকার, গ্রেপ্তার সাংবাদিকদের জামিনের বিষয়ে খোঁজ খবর নেবেন তারেক রহমান। অর্থনৈতিক সমঝোতা করবে না বিএনপি, কাজ চলছে পাচার হওয়া অর্থ ফেরানোর, সংসদে জানালেন অর্থমন্ত্রী। বিদেশে বেক্সিমকো সহ 2 কোম্পানির সম্পদ অনুসন্ধান। ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে, জানালেন চিফ প্রসিকিউটর। প্রতিবেদন জমার পর নেওয়া হবে ব্যবস্থা। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে সহজ প্রশ্নপত্রে ভালো পরীক্ষা দিয়ে এসএসসি শুরু করলো 18.5 লাখের বেশি শিক্ষার্থী। প্রথমবারের মতো সিসি ক্যামেরায় নজরদারি, নেই প্রশ্ন ফাঁস, নকলের অভিযোগ। যেরকম এক্সপেক্ট করেছিলাম যেরকম কঠিন হবে, কিন্তু তেমন কঠিন হয় না। সহজ, অনেক সহজ। এমসিকিউ অনেক সহজ ছিল। ভালো হয়েছে, কোশ্চেন মোটামুটি ইজি হয়েছে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। চট্টগ্রামে দেয়াল লিখনে গুপ্ত শব্দ নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়েছে শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুরে সিটি কলেজের সামনে লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় তারা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় সংবাদ সম্মেলন করে ছাত্রদল ও শিবির একে অপরকে দোষারোপ করেন। উভয় পক্ষই দাবি করেন হামলায় তাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। দিনভর এভাবে দফায় দফায় সংঘর্ষে জড়ায় চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদল এবং ছাত্র শিবিরের কর্মীরা। সকালে এক দফা সংঘর্ষের পর বিকালে আবারও দুপক্ষ সংঘর্ষে জড়ালে পুরো নিউ মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের ভবনের দেয়ালে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস লেখা একটি গ্রাফিতি রয়েছে। ছাত্রদল নেতাকর্মীরা সেখানে ছাত্র শব্দটি মুছে গুপ্ত লিখে দেয়ায় সংঘর্ষের সূত্রপাত। চলে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া। অনেকের হাতে দেখা যায় কিরিচ, লাঠিসোঁটা। আহত হয় বেশ কয়েকজন, একজনের গোড়ালি কেটে যায়। ওরা যারা পরপক্ষে যারা ছিল ওরা বলে দে এখান থেকে পাকাপাকি লাগছে জারি। এদিক থেকে একদল আসছে আর একদিক থেকে একদল আসছে। একদল শুনছি ওনারা বলে শিবির, একদল বিএনপি। পরীক্ষা চলাকালীন সময় যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে তার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রদলেও অঙ্গ সংগঠন নিয়ে এখানে আমরা অবস্থান করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দিলে আবারও সড়কে অবস্থান নেয় উভয় পক্ষ। পুলিশের উপস্থিতি ছিল প্রাথমিকভাবে, যে ধাওয়া পাল্টা দেওয়ার বিষয়টি ছিল, আমাদের পুলিশ উপস্থিতির পরে এই বিষয়টা সমাধানে চলে আসে। এই পরিস্থিতিতে কলেজের ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সের পরীক্ষা হয়েছে। আমরা বললেও তো এরা শুনছে না, রাজনীতি করছে, পোস্টার লাগাচ্ছে, বলছে যে রাজনীতি আমরা করব।
এটা আমার মনে হয় অভিভাবক যারা আছেন, রাজনৈতিক অভিভাবক, তাদেরই সিদ্ধান্ত নিতে হবে। রাতে সংবাদ সম্মেলন ডেকে এই ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করেন ছাত্র শিবির। প্রথম যখন হামলা করা হয়েছে সকালবেলায় প্রিন্সিপালের রুম থেকে আমরা যখন বের হয়ে রাস্তায় আসা হয়েছে, আমাদের দায়িত্বশীলরা এই গেট থেকে বের হওয়ার সময় এইখানে ছাত্রদলের সন্ত্রাসীরা, বহিরাগত সন্ত্রাসীরা সেখানে অবস্থান করেছে, পুলিশ এখানে অবস্থান করেছে। আমাদের ভাইরা বের হওয়ার পরে সেখানে আক্রমণ করা হয়েছে। এর আগের সংবাদ সম্মেলনে সিটি কলেজ ছাত্রদল নেতারা দাবি করেন শিবিরই প্রথম হামলা করেছে। গুপ্ত রাজনীতিমুক্ত ক্যাম্পাসে এই চিকাটা লেখার পরে শিবিরের দায়িত্বশীল যারা ছিল, শিবির সিটি কলেজের সভাপতি সহ যারা ছিল, তারা ছাত্রদল নেতৃবৃন্দকে নিয়ে অকট্য ভাষায় তাদের মা সহ বোন সহ গালিগালাজ করে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব খাদ্যমূল্যের উপর পড়বে না বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। জানান, অযৌক্তিকভাবে দাম বৃদ্ধি ঠেকাতে বাজার মনিটরিং সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষ জিম্মি হতে পারে না। অন্যদিকে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেছেন, জ্বালানির দাম বৃদ্ধিতে বাস ভাড়া বাড়লেও তা যৌক্তিক হতে হবে। যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের আলোচিত বাণিজ্য চুক্তি বাতিলের কোনো সিদ্ধান্ত নেই বলেও জানিয়েছেন তিনি। জ্বালানির দাম 15 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধির পর এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। এই পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী প্রতিনিধিরাও। বৈঠকে বাজার পরিস্থিতি মূল্যায়ন করা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপণ্যের আমদানি স্থিতিশীল আছে। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ একটু কম থাকলেও খোলা সয়াবিন পর্যাপ্ত আছে। এ সময় তিনি দাবি করেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে, চালু হয়েছে ফ্যামিলি কার্ডও। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব অতি দরিদ্রদের ওপর পড়বে না। ডিসপোজেবল ইনকামের বড় অংশটা ব্যয় হয় খাদ্য চাহিদা, মানে খাদ্যের মূল্য বহন করতে। খাদ্য মূল্য, ঘর ভাড়া, এটাতেই নিম্নবিত্তদের পুরো টাকাটা শেষ হয়ে যায়। সেইখানে এই জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত যে ইম্প্যাক্ট সেটা এত ন্যূনতম যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না। বাজারে কোনো জল্পনার কারণে যেন মূল্যস্ফীতি না হয়, সেজন্য বাজার পর্যবেক্ষণে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। কখনো আমরা যদি অনুভব করি যে এখন আরো বর্ধিত আকারে পর্যবেক্ষণের দরকার, মার্কেট ওয়াচ করার দরকার, সেটি আমরা করব, সেটা কোনো সমস্যা নাই। এই সরকার মানুষের মনোনীত নির্বাচিত সরকার। এই সরকার কোনো ব্যক্তি বা কোনো গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না। অন্যদিকে সরকারের কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে। সরকারের কাজ কিন্তু শুধু জনগণ বলতে যাদেরকে বুঝি, ভোক্তার স্বার্থ রক্ষা না। একটা কথা মনে রাখতে হবে, একটা সরকার কিন্তু ব্যবসায়ীদেরও সরকার। সরকারের কাজটা কি? সরকারের কাজ হচ্ছে দুই পক্ষের মাঝখানে থাকা, যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার চাইতে কিছুটা কম করা, তাতে তারাও কিছুটা ছাড় দিলেন, আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বেই। তথ্য উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত আলোচিত বাণিজ্য চুক্তি নিয়েও কথা বলেন। যে চুক্তিটা হয়েছে, এই চুক্তিটা আমাদের জায়গা থেকে অবস্থান হচ্ছে, এটা রাষ্ট্র করেছে, এই চুক্তিকে রাষ্ট্রকে সম্মান করতে হবে। বাতিল করার চিন্তা অন্তত এখন পর্যন্ত নেই। তথ্য উপদেষ্টা বলেন, IMF এর সব শর্ত পূরণ করা বাধ্যতামূলক নয়। সরকার অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নিচ্ছে, যা অন্যভাবে দেখা উচিত নয়। সরকারের ঋণকে খুব ভয়ঙ্করভাবে দেখাও মনে হয় ঠিক না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কিছুটা বেড়েছে। ট্যাঙ্ক ভর্তি করে তেল নিচ্ছেন অনেকে, তবে কমেনি পাম্পে পাম্পে যানবাহনের সারি। সরবরাহ কম থাকায় দিনের বেশিরভাগ সময় বন্ধ দেখা যায় বেশ কিছু পাম্প। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে বলছেন পাম্প মালিকরা। সোমবার থেকে 20% বেশি তেল পাচ্ছে রাজধানীর পাম্পগুলো। সরবরাহ বাড়ায় বাড়তি তেল পাচ্ছেন ভোক্তারাও। তবে যানবাহনের সারি আগের মতোই। মধ্যরাত থেকে লাইনে শত শত যানবাহন। রাতে সড়কে অবস্থানের পর দিনেও তপ্ত রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে বিরক্ত চালকরা। প্রশ্ন তোলেন, বাড়তি দামেই তেল নিতে হচ্ছে, তাহলে সংকটের সমাধান কবে হবে? বারে আমাদের কি লাভ হলো, ওটা কি
বাড়ার পর যদি আমরা সচরাচর সব পাম্পে তেল পাইতাম তাহলে আমাদের কষ্ট ছিল না, দুঃখ ছিল না। এটা মাইনে নেওয়ার মতো না, তেলের এই ধরনের কষ্ট মানে আসলে আমার এই 30 বছর সার্ভিসের বয়স আমি এরকম কষ্ট করিনি। সংকট তাদের জন্য নাই, তারা ঘরে বসে তেল পায়, বাজার পায়, সব কিছু পায়, কিন্তু আমরা সব দিকে সমস্যা আমাদের। সংসদে গেলে কয় তেলের কোনো সংকট নাই, তাহলে সংকটটা আইলো কই থেকে? সরবরাহ বাড়ায় কিছু পাম্প থেকে বাড়তি জ্বালানি পাচ্ছেন ভোক্তারা। দীর্ঘ লাইন ধরে চাহিদা মতো তেল পাওয়ায় খুশি অনেকে। কষ্ট করার পরেও ভালো লাগছে আর কি, যে তেলটা ফুল পাচ্ছি, চাহিদা মতো তেল পাচ্ছি ইনশাল্লাহ। আজকে 1400 টাকার তেল নিয়েছি, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। খুব ভালো লাগতেছে। সরকারের উচিত এই ধারাবাহিকতা বজায় রাখা। এটা না, এই জায়গায় সারা রাত থাকছি এই তেলের জন্য। এখন কেমন লাগছে? এখন ভালো লাগতেছে, তেল পাইতেছি। তদারকি কর্মকর্তা জানান, কিছু পাম্পে জ্বালানি তেলের চাহিদা বেশি, সেখানে পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে। পাম্প মালিকরা বলেন, তেল কিছুটা বেশি পেলেও সবার চাহিদা পূরণ করা যাচ্ছে না। না, আমি তো রেগুলারলি মানে যেটা পাই সেটাই পাচ্ছি, আজকেও সেটাই পাইছি। যে ফুয়েল দেওয়া হয় এই ফুয়েল দিয়ে যে গ্রাহক আসে এই গ্রাহককে মানে বিতরণ করা আমার পক্ষে সম্ভব হয় না। 10% 20% আপনারা জানেন ইতিমধ্যে বাড়ানো হয়েছে, তারপরেও মনে হয় যে আরেকটু বাড়লে ভালো হতো আর কি। কারণ জনগণ বেশি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কিনতেছে, যার 5 লিটার দরকার সে 15 লিটার কিনে স্টোর করতেছে। ভয়ের কোনো কারণ নাই, যার যতটুকু প্রয়োজন আমি অনুরোধ করব তারা ততটুকুই নেন। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, অনেকে প্রতিদিনই তেল নিচ্ছেন, তবে ভোক্তাদের আশা ধারাবাহিকভাবে সরবরাহ বাড়ানো হলে সংকট দ্রুতই কেটে যাবে। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। ইরানের সাথে ফের যুদ্ধে যেতে পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, কোনো রকম সমঝোতায় না পৌঁছালে ইরানের উপর আবারও শুরু হবে সামরিক অভিযান। যুদ্ধবিরতির মধ্যেই অভিযানের প্রয়োজনীয় সকল সামরিক রসদের বন্দোবস্ত করছে ওয়াশিংটন। রয়েছে পর্যাপ্ত গোলা বারুদ সহ সব ধরনের সরঞ্জামের পর্যাপ্ত মজুদ। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ পাওয়া মাত্রই শুরু হবে পুরো দমে হামলা। যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে প্রস্তুত নন, এমন কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। শান্তি চুক্তিতে সম্মত হওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই ইরানের কাছে, আবারও এমন মন্তব্য করেন তিনি। জব্দ করা জাহাজ যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ফেরত দিতে যুক্তরাষ্ট্রের প্রতি দাবি জানিয়েছে ইরান, নইলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সম্প্রতি ওমান উপসাগরে ইরানের কার্গো জাহাজ তুস্কায় হামলা চালায় মার্কিন নৌবাহিনী। এরপর জব্দ করা হয় পণ্যবাহী জাহাজটি। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন আখ্যা দেওয়া হয়েছে। এই ইস্যুতে বিবৃতি দেয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে জাহাজটি সহ এর নাবিক, ক্রু ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। ইরান তার জাতীয় স্বার্থ ও নাগরিকদের রক্ষায় প্রয়োজনে পাল্টা ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারিও দিয়েছে। উদার গণতন্ত্রের পথে হাঁটছে সরকার, সেই লক্ষ্যে সরকারের প্রতি সংবাদপত্রের সমর্থন থাকবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংবাদপত্রের মালিকদের সাক্ষাৎ শেষে এই কথা জানান নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, গ্রেপ্তার সাংবাদিকদের জামিনের বিষয়ে খোঁজ নেবেন বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, প্রতি 3 মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে পৌঁছার পর একে একে সেখানে আসেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। পরে ক্রয় সংক্রান্ত কমিটির সভাপতিত্ব করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের নেতৃবৃন্দ। বৈঠক শেষে নোয়াব সভাপতি মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী জানান, অতীতের সরকারের মতো গণমাধ্যমের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। প্রেস ফ্রিডমের কথা আমরা বলেছি, প্রেস ফ্রিডমে তিনি বলছেন যে আমি কাউকেই হস্টাইল করতে চাই না। এটা খুব ভালো কথা, কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এটা বলেন নাই। আমরা এটা ওনাকে স্মরণ করেছি যে আগের সরকারগুলো কি করেছে, তিনি এটা জানেন সবই। উনি বলেছেন যে আমরা সেই পথে যাব না। সংবাদপত্রের স্বাধীনতা ও উদার গণতন্ত্রের পথে সরকার প্রধান নিজ অবস্থান স্পষ্ট করেছেন বলেও জানান নোয়াব সভাপতি। সংবাদপত্র হিসাবে আমরা গণমাধ্যম, আমরা এই ব্যাপারে ওনাদের সমর্থন দেব। এই উদার গণতন্ত্রের পথে যদি হাঁটেন, গ্রেপ্তারকৃত সাংবাদিক যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে, তারপরেও তিনি শুনেছেন, তিনি বলছেন যে এই বিষয়টা আমরা আলোচনা করব, আমরা দেখব যে আসলে তারা বিনা কারণে তারা জেলে আছেন কিনা বা তাদের জামিন দেওয়া যায় কিনা, এই বিষয়টা তিনি ভালোভাবে দেখবেন এবং এটা বলেছেন।
সরকারের সঙ্গে গণমাধ্যমের যেন দূরত্ব তৈরি না হয় সেদিকে নজর আছে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী। নোয়াবের সাথে বা সাংবাদিক ভাইদের সাথে ওনাদের যে প্রতিনিধি থাকবেন তাদের সাথে 3 মাস অন্তর অন্তর বসার আমরা একটা শিডিউল করেছি। আগামী 3 মাস পরে অলরেডি বসার জন্য একটা তারিখ নির্ধারণ করা হয়েছে। তো আমরা 3 মাস পর বসে ওনাদের সমস্যার কথা বা আমাদেরকে যে ওনারা পরামর্শ দিবেন সেটা আমরা ওনাদের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শুনবেন। সংবাদপত্র মালিকদের বিভিন্ন দাবির বিষয়েও তারেক রহমান একমত হয়েছেন বলে জানান নোয়াব নেতৃবৃন্দ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। পাচারের টাকা দ্রুত ফিরিয়ে আনতে পুরো দমে কাজ চলছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক সমঝোতার সুযোগ নেই। জানান 4টি বিদেশি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বাইরে এসালম ও বেক্সিমকোর সম্পদ অনুসন্ধান করা হচ্ছে। মন্ত্রী বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত 90.66 মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 18তম দিন শুরুতেই প্রশ্নোত্তরে অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এসালম গ্রুপ এবং বেক্সিমকো গ্রুপের ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে এই অর্থ বছরে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা? বিরোধী দলের সদস্য হাসাদ আব্দুল্লাহর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদকে জানান, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। ম্যাক্রো স্ট্র্যাটেজি, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই। শেয়ার বাজার লুটপাট নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই। সো বি অ্যাসিওর্ড, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নাই। এবং যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে, পালিয়ে গিয়েছে, সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পার্সু করা হচ্ছে এবং এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি। প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আরো বলেন, বিএনপি আমলে শেয়ার বাজার লুটপাট বা ব্যাংক খাত নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। দেশের ভঙ্গুর আর্থিক খাত উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আগামীর অর্থনীতিতে সবকিছুর বিবেচনায় আমরা যেটা চিন্তা করছি, ব্যাংকগুলোকে রিভাইটালাইজ করতে হবে, রিভিউ করতে হবে এবং প্রাইভেট সেক্টরের হাতে যে আর্থিক যে ক্যাপিটাল ডেফিসিট হয়েছে এটাকে আমরা রিপ্লেনিশ করার জন্য সরকারের পক্ষ থেকে বাজেটেও থাকবে। সরকার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদারকরণের মাধ্যমে আর্থিক খাতের ভঙ্গুরতা কমানোর পদক্ষেপ গ্রহণ করেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদ হার 10% বহাল রয়েছে। অর্থমন্ত্রী জানান, পুঁজিবাজারে স্বচ্ছতা ও আস্থা ফিরিয়ে আনতে পুঁজিবাজার সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুঁজিবাজারে স্বচ্ছতা ও আস্থা ফিরিয়ে আনতে একটি পুঁজিবাজার সংস্কার কমিশন গঠন। অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীও বিভিন্ন প্রশ্নোত্তরে অংশ নেন। শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প। এদিন সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলীয় সদস্য আক্তার হোসেন। হঠাৎ এলপিজির মূল্য বৃদ্ধি নিয়ে সংসদে প্রশ্ন তোলেন তিনি। যে দামটা বৃদ্ধি করা হয়েছে সেটা যেহেতু মাত্রাতিরিক্ত, এই মাত্রাতিরিক্ত দামটাকে কমায় নিয়ে আসে যাতে একটা সহনীয় পর্যায়ে এটাকে নিয়ে আসা হয়। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে চট্টগ্রামের সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে 1 কোটি টাকা ঘুষ চাওয়ার বিষয়ে প্রমাণ পেয়েছে প্রসিকিউশনের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, ঘুষ চাওয়া নিয়ে ABM ফজলে করিম চৌধুরীর পরিবারের সাথে সাইমুম রেজার ফোন আলাপ হয়েছে, তবে আলাদা করে বাইরে তার সাথে ঘুষ লেনদেন হয়েছে কিনা তা এখনও খতিয়ে দেখা হচ্ছে। তবে তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা প্রতিবেদন জমা হওয়ার পর সিদ্ধান্ত হবে বলে জানায় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। একটা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি আমরা গঠন করেছি, ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি আমরা কাজ করছি। ইতিমধ্যে আমরা যেটা পেয়েছি যে এই পর্যন্ত যে এই অডিও রেকর্ডটার সত্যতা আমরা পেয়েছি। আমাদের ফ্যাক্টস ফাইন্ডিং রিপোর্ট পর্যন্ত একটু ওয়েট করা, দেখেন আমরা কি ব্যবস্থায় যাই। আমরা কর্তৃপক্ষের কাছে সেটা দাখিল করব এবং সেভাবে আইনগতভাবে যা হয় তাই হবে। জামিন পেলেন 1.5 মাসের সন্তান সহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। 5,000 টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। এর আগে মঙ্গলবার বিকেল 3:30টার দিকে একই মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ। পরবর্তীতে বিকেলের দিকে তাকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, কারণ তিনি তার 1.5 মাস বয়সী কন্যা সন্তান কাইফা ইসলাম সিমরানকে সঙ্গে নিয়ে
কারাগারে গিয়েছিলেন। পরে রাতে অন্য বিচারকের আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। মানবিক দিক বিবেচনা করে আদালত তার জামিন মঞ্জুর করেন। যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের বিরুদ্ধে তেজগাঁও থানায় হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগ করা মামলা রয়েছে। নামঞ্জুর আবেদনটি পুনরায় বিবেচনার জন্য আবার আবেদন করি এবং পরবর্তীতে এই বিজ্ঞ সিএমএম স্যার তিনি পুরো বিষয়টি জানেন এবং পুরো মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে মা এবং শিশুর মানবাধিকার রক্ষার্থে তাদেরকে জামিনের জন্য তিনি অ্যালাউ করেন এবং 5,000 টাকা বন্ডে তিনি জামিন প্রদান করেছেন। দিনের শুরুর সব শঙ্কা ভীতি উবে গেছে দুপুরে। প্রথম দিনের পরীক্ষা দিয়ে এসএসসি ও সমমানের শিক্ষার্থীরা জানালেন প্রশ্নপত্র ছিল জানার মাঝেই, তাই বেশ ভালো হয়েছে পরীক্ষা। কেন্দ্রের সার্বিক পরিবেশ নিয়েও সন্তুষ্টি জানিয়েছেন জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় বসা শিক্ষার্থীরা। মন্ত্রী জানিয়েছেন শিক্ষা খাতে সাইবার ক্রাইম কমাতে কাজ চলছে। প্রথম দিন প্রশ্ন ফাঁস কিংবা নকলের কোনো অভিযোগ না থাকার কথা জানিয়ে বলেছেন পরীক্ষার পুরোটা সময়ে সজাগ থাকবে মন্ত্রণালয়। যেরকম এক্সপেক্ট করেছিলাম যেরকম কঠিন হবে, কিন্তু তেমন কঠিন হয় নাই, ভালো হয়েছে। কোশ্চেন মোটামুটি ইজি হয়েছে। বাংলা প্রথম পত্র পরীক্ষার পর এমন স্বস্তি আর উচ্ছ্বাস। শিক্ষার্থীরা বললেন এতটা সহজ হবে প্রশ্নপত্র, এটা তাদের ভাবনায়ও ছিল না। সেনাপল্লী হাই স্কুল কেন্দ্রের 9টি প্রতিষ্ঠানের 600 শিক্ষার্থীর প্রায় সবার মাঝেই উপচে পড়া আনন্দ। এর আগে সকাল 10টায় যখন পরীক্ষা শুরু হয় তখন চিন্তার ভাঁজ ছিল সবার মাঝেই। সকাল 8টায় বাড্ডা হাই স্কুলের সামনে শেষ সময়ের পড়াশোনা ঝালিয়ে নিচ্ছিলেন সবাই। তখনও চাপা আতঙ্ক শিক্ষার্থী অভিভাবকদের মাঝে। আগেই তো ভয় দেখাই দিচ্ছে, ভয় তো ঢুকে গেছে ভিতরে। আমাদের প্রিপারেশন ভালো, তাই আমাদের কোনো ভয় নাই। এক সময় বলে এই সাইলেন্স বেল্ট, এই এটা হবে ওটা হবে, তো ওদের আতঙ্ক আর কি। কোনো ভয় নাই, আমি তো পড়ে আসছি। যারা পড়ে আসছে তাদের কোনো ভয় আছে? পরীক্ষা শুরু 30 মিনিট আগেই কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকলেও তারও আগে ভাগে হাজির হয় পরীক্ষার্থীরা। তবে পরীক্ষা শুরুর পর কেন্দ্রে আসায় পরীক্ষা দিতে পারেননি ভাসানটেক স্কুলের সাদিয়া পারভিন মৌ। আমি আগে রেডি হয়েছিলাম, কিন্তু আমার আম্মু আসলে হুট করে অসুস্থ হয়ে গেছে। তিনি কথাও বলতেছিল না, কোনো কিছুই বলতেছিল না। দেশের প্রায় 4000 কেন্দ্রই ছিল সিসি ক্যামেরার আওতায়। প্রায় 31,000 শিক্ষা প্রতিষ্ঠানের 18,57,000 শিক্ষার্থীর প্রথম দিনের পরীক্ষার পর ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী। সাইবার ক্রাইম যেন আমার এই সেক্টরে না হয়, এটা আমার অনেক দিন ধরে পূর্ব প্রস্তুতি আমার ছিল এবং সাইবার ক্রাইম স্পেশালিস্টদেরকে আমি যারা যারা সংশ্লিষ্ট রয়েছে এই প্রশ্নপত্র এবং ম্যানেজমেন্টের সাথে, তাদের সকলের নাম্বার আমি সাইবার ক্রাইম অথরিটির কাছে দিয়ে রেখেছিলাম। করোনার সময়ে এবারের মাধ্যমিকের পরীক্ষার্থীরা 5ম শ্রেণীতে দেয়া হয়নি প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি পরীক্ষা। এমনকি 2023 সালে বাতিল হওয়ায় 8ম শ্রেণীর জেএসসি জেডিসি পরীক্ষাও দিতে হয়নি। জীবনের প্রথম পাবলিক পরীক্ষার শুরুটা বেশ ভালোই হলো তাদের। এমন সহজ প্রশ্ন হলে আর নকল হবে না, নকল হবে না। আমাদেরকে যদি 4 ঘন্টা সময় দেওয়া হতো তাহলে আমরা সাহিত্যের বই রচনা করতে পারতাম। শিক্ষার্থীদের এমন উচ্ছ্বাসে বলে দেয় পরীক্ষা কতটা তারা ভালো দিয়েছেন। নিশ্চয়ই সামনের যে পরীক্ষাগুলো আছে সেই উচ্ছ্বাসের সাথেই তারা দিতে পারবেন। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। সংরক্ষিত নারী আসনের জন্য ইসিতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে বিএনপি জোট 36, 11 দলীয় জোট 13 এবং স্বতন্ত্র জোট থেকে একটি মনোনয়নপত্র দেওয়া হয়েছে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্যরা দেশের উন্নয়নে কাজ করার কথা বলেছেন। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথাও বলেন তারা। সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার। সকালে মনোনয়নপত্র জমা দিতে যান 11 দলীয় জোট থেকে মনোনীত প্রার্থীরা। মনোনয়ন জমাদান শেষে এই জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ জানান, তারা এক পরিবারে 2 সংসদ সদস্যের নীতি রাখেননি, তাই জামাত আমিরের সহধর্মিনীকে মনোনয়ন না দিয়ে আনা হয়েছে জুলাই শহীদ জননীকে। আমাদের নারী সদস্যগণই একসাথে বিরোধী দলের সাথে যুক্ত হয়ে 77-এর সাথে 13 জন যুক্ত হয়ে 90 জন বিরোধী দলীয় সদস্য একসাথে ভূমিকা পালন করবে। জোটের প্রার্থীরাও জানান তাদের নিজেদের পরিকল্পনার কথা। পলিটিক্যাল কমিটমেন্টের জায়গাটা
এটা তারা ঠিক রেখেছেন। জুলাই যোদ্ধারা যারা আছেন তাদের প্রতিনিধিত্ব করব। তবে জোটের এনসিপি থেকে মনোনয়ন পাওয়া মনিরা শারমিন কথা বলতে রাজি হননি। আরপিও অনুযায়ী কেউ সামরিক বা সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর বা পদত্যাগের পর 3 বছর পূর্ণ না হলে প্রার্থী হওয়া যায় না। বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে 2025 সালে পদত্যাগ করেন মনিরা শারমিন। হামিদুর রহমান আজাদ বলেন, বিষয়টি খতিয়ে দেখবেন তারা। আমার কাছে এরকম তথ্য নাই। মনিরা শারমিন এখানে উপস্থিত আছে, এ বিষয়ে বক্তব্য রাখবে। আর এই বিষয়টা তো অফিসিয়াল বিষয়, আমরা এটা খতিয়ে দেখব। বিএনপি থেকে মনোনীতরা দিনব্যাপী মনোনয়নপত্র জমা দেন। কাঁধে কাঁধ মিলে দেশ এবং জাতির জন্য কাজ করব। কর্মীদের জন্য আজকে আমি নেতা, এবং সেই কর্মীদের জন্য আজকে দল আমাকে সম্মানিত করেছে। এখানে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে যে মনোনয়নটা হয়েছে, আমরা আশা করি তারা পার্লামেন্টে ঠিক সেই রকমই ভূমিকা রাখতে পারবে। প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নই হবে একমাত্র লক্ষ্য, একথা বলেন প্রার্থীদের কেউ কেউ। নেত্রীরা জানান, প্রার্থী বাছাইয়ে নবীন প্রবীণের সমন্বয় ঘটিয়েছে বিএনপি। সরকারের হাতকে আমরা ইনশাআল্লাহ শক্তিশালী করব। নিজের দায়িত্ব পালন করেছি, আমি অবহেলা করিনি এবং আমাকে দল মূল্যায়ন করছে। স্বতন্ত্র হিসেবে মনোনয়ন পাওয়া নারী প্রার্থীও বলেন, তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। ভায়োলেন্স এটা কিন্তু প্রচুর স্প্রেড আউট হচ্ছে। তো আমার ইচ্ছা আছে যে সংসদে বাংলাদেশের যে এক্সিস্টিং আইনগুলো আছে, এই আইনগুলোকে আরো কি করে কার্যকর করে সংশোধন করা যায়। তবে সাংবাদিকদের সাথে কথা বলেননি সাবেক আওয়ামী লীগ নেত্রী, বিএনপি মনোনীত সুবর্ণা ঠাকুর। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, বুধ ও বৃহস্পতিবার হবে মনোনয়নপত্র যাচাই বাছাই। স্বতন্ত্র জোট থেকে একটি মনোনয়নপত্র পেয়েছি, এর বাইরে আমরা 3 জনের মনোনয়নপত্র পেয়েছি। এই 3 জনের আসলে কোনো দল বা জোট থেকে আবেদন করেননি, ওনারা নিজেদের মতো করে নিজেরা জমা দিয়েছেন। রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীর সংখ্যা তাদের বরাদ্দকৃত আসনের সমান হলে নির্বাচন কমিশন সাধারণত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেন তিনি। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আইনি বাধায় মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল হলে তার জায়গায় নুসরাত তাবাসসুমকে বিকল্প হিসেবে ভেবে রেখেছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদে এনসিপির আসনের অনুপাতে পাওয়া একটি সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিন মনোনীত হয়েছেন। তবে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা ছিলেন। 2025 সালে সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন মনিরা শারমিন। যেহেতু মনিরা শারমিনের সরকারি চাকরি থেকে পদত্যাগের 3 বছর এখনও পূর্ণ হয়নি, তাই তিনি সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে পারবেন কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এমন পরিস্থিতিতে মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল হলে নুসরাত তাবাসসুম এনসিপির মনোনয়ন পাবেন বলে জানানো হয়। হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও 3 জনের। হামের প্রকোপ বিবেচনায় উচ্চমাত্রার জ্বর দেখলেই আইসোলেশনে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। একই সাথে দেশব্যাপী চলছে টিকা কার্যক্রম। সন্তানের জীবন রক্ষায় দ্রুত টিকা নিতে আগ্রহী দেখা গেছে অভিভাবকদের মাঝে। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টার দাবি, হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসায় সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারা দেশে 15 মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে 223 জন। নতুন করে শনাক্ত হয়েছেন 1347 জন। হামের এই বেড়ে চলা প্রাদুর্ভাব ভাবিয়ে তুলেছে দেশবাসীকে। উচ্চমাত্রার জ্বর, কাশি, ফুসকুড়ি, মুখে ঘা এমন সব উপসর্গ দেখলেই বাবা মায়েরা সন্তানদের নিয়ে ছুটছেন হাসপাতালে। ঢাকার ডিএনসিসি হাসপাতালে রোগীদের স্বজনরা জানান, উপসর্গ নিয়ে কয়েকটি হাসপাতাল ঘুরে শনাক্ত করতে পেরেছেন হাম। শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বড়রাও। ফার্মেসি আছে, ওইখান থেকে ওষুধ নিয়েছি, খাওয়াইছি 2 দিন, জ্বর কমে না, পরে দিয়ে মুখে র্যাশ বের হয়েছে। ঢাকা মেডিকেল নিয়েছি, এরা ওইখান থেকে দেখা বলছে যে ওর তো হাম হয়েছে, ওর এই জায়গায় নিয়ে আসতে বলছে। পরে এই জায়গায় নিয়ে আসি। 4-5 দিন যাবত এরকম জ্বর, মানে জ্বর থামে না, আর হাম দিয়ে পুরো শরীর ভরে গেছে, চোখ লাল হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া একটা হাসপাতালে ভর্তি করেছিলাম, তো ওখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে অবস্থা এরকম হামের লক্ষণ, তখন ওনারা আপনার ঢাকাতে ট্রান্সফার করে দিচ্ছে। চিকিৎসকরা বলছেন, শরীরে ফুসকুড়ি আসার আগেই হাম ছড়াতে পারে, তাই উচ্চমাত্রার জ্বর দেখলেই রোগীকে আইসোলেশনে নেওয়ার পরামর্শ। র্যাশ আসার আগের 4 দিন কিন্তু হাম ছড়াতে পারে এবং র্যাশ আসার পরের 4 দিনও হাম ছড়াতে পারে। তো এই সময়টা মোট ক্রিটিক্যাল। এই জন্য দেখা যাচ্ছে বাসার মধ্যে হয়তো জ্বরের রোগী আছে, বা তাকে যদি আমরা তখনই আইসোলেট করে ফেলতে না পারি, তখন দেখা যায় এই রোগটা হয়তো অন্য বাচ্চাদের মধ্যে র্যাশ আসার আগেই সে ছড়িয়ে দিচ্ছে।
এদিকে সোমবার থেকে দেশব্যাপী চলছে টিকা কার্যক্রম। স্থায়ী ও অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রগুলোতে মিলছে টিকা। অভিভাবকরা বলছেন হামের প্রাদুর্ভাব আঁচ করেই দ্রুত টিকা দিচ্ছেন শিশুদের। সব প্যারেন্টসরাই খুবই টেনশনে আছেন, সো এই জন্য আসলে দেরি করার কোনো সুযোগ নেই। রোদটা সামনে মাসে ছিল, কিন্তু জ্বর আসছিল, এজন্য ভয়ে আগেই দিয়ে ফেলছি। যেসব বাচ্চাদের কার্ড হারিয়ে গেছে বা কার্ড নিয়ে আসতে পারে নাই, তারাও কিন্তু ক্যাম্পেইনের আওতায় তারাও টিকা পাচ্ছে। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান 5 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত 26,50,039 জন শিশু ইতোমধ্যে হামের টিকা পেয়েছে। হাসপাতালে যারা ভর্তি আছেন তাদের চিকিৎসায় সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে বলে দাবি তথ্য উপদেষ্টার। কিছুটা সময় টিকা দেওয়ার জন্য লাগবে। আগের দিন আমি বলেছি এটার ইমিউনিটি বা তার শরীরে এটার প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য কিছুটা সময় লাগবে। এর মাঝে হামের ক্ষেত্রে যেসব শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের চিকিৎসার জন্য এই সরকার সর্বোচ্চ ব্যবস্থা করেছে। ক্যাম্পেইনের আওতায় 6 মাস থেকে 5 বছরের কম বয়সী 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। দুপুর থেকে রাজশাহী ঢাকা রুটে কোনো বাস চলাচল না করায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। জানান পূর্ব ঘোষণা ছাড়া বাস মালিক সমিতি এমন কর্মসূচি দেয়ায় অনিশ্চয়তায় পড়েছেন তারা। এদিকে পরিবহন মালিক সমিতির নেতারা জানান রাজশাহী ও নাটোর বাস মালিকদের মধ্যে দ্বন্দ্বের জেরেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। সংকট সমাধানে রাজশাহী জেলা প্রশাসকের সাথে আলোচনা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংস্কৃতিক সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হলো বাংলা বর্ষবরণ উৎসব 1433। উৎসব ঘিরে টিএসসি প্রাঙ্গণে ফুটিয়ে তোলা হয় গ্রামীণ আবহ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সংস্কৃতিকে আবদ্ধ করে রাখা যাবে না। প্রাথমিক স্তর থেকেই সংস্কৃতিকে সিলেবাসের আওতায় আনার কাজ করছে সরকার। নাচে গানে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ। নববর্ষের ক্যালেন্ডার থেমে না থাকলেও তারুণ্যের এই প্রাঙ্গণে উৎসবের রং এখনও উজ্জ্বল। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বাঙালির লোকজ ঐতিহ্য আর আধুনিকতার এক দারুণ মেলবন্ধনে আয়োজন করা হয়েছে বর্ষবরণ উৎসব। উৎসবের প্রধান আকর্ষণ গ্রামীণ আবহে সাজানো বৈশাখী মেলা, যেখানে রয়েছে নাগরদোলার রোমাঞ্চ, বায়োস্কোপের রঙিন গল্প আর পুতুল নাচের আনন্দ। মেলায় সাজানো স্টলগুলোতে শোভা পাচ্ছে হস্তশিল্প, মাটির গয়না আর দেশীয় খাবার। পিঠাপুলি আর বাতাসা কদমার গন্ধে যেন ফিরে এসেছে চিরায়ত বাংলা। আমাদের আয়োজকরা চেষ্টা করেছেন সুন্দরভাবে করার। আমরা যারা ভলেন্টিয়াররা আছি তারা সর্বোচ্চ সহযোগিতা করছি। আমি পার্সোনালি খুবই মজা করছি। বাংলা বছরের শুরু তো আরও 7 দিন আগেই হয়ে গেছে, এখনও আমরা অনেক আনন্দ মজায় বাংলা বছর বরণ করছি। সব মিলিয়ে অনেক আনন্দ হচ্ছে। বাঙালির বৈশাখ একদিনে কখনোই যায় না, তো 14 তারিখ অবশ্যই আমরা পালন করেছি, তারপর আজকে আবার পালন করছি, অনেক ভালো লাগছে। আয়োজকরা জানান পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতার বাইরেও তরুণ প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটানোই তাদের মূল লক্ষ্য। আবহমান যে গ্রাম্য মেলা, তারপর রনপা, পুতুল নাচ থেকে শুরু করে নাগরদোলা, জাতিগতভাবে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, তারপর আমাদের কৃষ্টি, এইসব বিষয় যেন আমরা তুলে আনতে পারি। প্রথমবারের মতো বর্ষবরণ উৎসব করতেছে, তো আমার কাছে মনে হয় এটা খুবই ভালো একটা উদ্যোগ। এটা আশা করি প্রতি বছরই চালু থাকবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সংস্কৃতির মুক্ত চর্চার ওপর জোর দিয়ে তিনি বলেন, তারুণ্যের এই সৃজনশীলতা কোনো গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না। ক্লাস 3 থেকে শুরু করে প্রাইমারি, তারপর সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, প্রত্যেকটা জায়গায় আমরা কালচারাল প্র্যাকটিসেস কম্পালসারি সিলেবাসের ভিতরে নিয়ে আসছি। সো কালচার যেন কোনোভাবে আবদ্ধ না হতে পারে, সেই দিকে আমাদের অগ্রযাত্রা। এমন আয়োজন যেন প্রতি বছরই আরও প্রাণবন্ত হয়ে ওঠে, এই প্রত্যাশা সবার। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আর এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।